প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বলিউড এবং টলিউডের ব্লকবাস্টার পরিচালক প্রভাত রায় মিঠুন চক্রবর্তী সম্পর্কে। আজ এই বয়সে এসে কেন বললেন এই কথাগুলো? প্রভাত রায়কে নিজে হাতে করে সিনেমা পরিচালনা করবার সুযোগ করে দিয়েছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। তারপর থেকে আজকের দিনটা পর্যন্ত এই দীর্ঘ সময়ের প্রত্যক্ষ সম্পর্কের ভিত্তিতে প্রভাত রায় তার আত্মজীবনীতে যে সমস্ত কথাগুলো লিখেছিলেন, যা কারোর জানা নয়, সেটাই আমি তোমাকে পড়ে শোনাবো। অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনতে থাকো। প্রভাত রায় বলছেন, তোমার সঙ্গে আমার প্রথম দেখা পরিচালক অজয় বিশ্বাসের বম্বের বাড়িতে। আমি তখন অজয়দার সহকারী। অজয়দা তখন তোমাকে আর সারিকাকে নিয়ে একটা ছবি করবার প্ল্যানিং করছিল, আর ঠিক সেই সময় তোমার মুখেই তোমার সব স্ট্রাগলের কথা শুনতাম। একটা ছোট্ট ঘরে তিনজনের সঙ্গে শেয়ার করে থাকতে, কখনো খাবার জুটতো, কখনো জুটতো না, মৃগয়া করলে। तुम मुझको भूल गया बड़ा राजा बाबू। झिनुआ बड़ा राजा बाबू तालडंगा में मिला था उस दिन। हाँ तालडंगा, तुम बड़े शिकारी हो। জাতীয় পুরস্কার পেলে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে, কিন্তু তারপরেও কাজ পাচ্ছিলে না। অমিতাভ রেখার ছবি দো আনজানেতে এক্সট্রা রোলে কাজ করছো, একই সঙ্গে স্টেজে নাচের প্রোগ্রাম করছো, কিন্তু স্বপ্ন পূরণের কোনো আশাই তখনও পর্যন্ত দেখতে পাওনি। এত কিছুর পরেও অবশেষে অবশ্যই তার ফলও পেয়েছ। বলিউডে ধর্মেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, বিনোদ খান্নার পাশে তোমার আসনটাও কিন্তু একেবারে পাকা করে নিলে। 1976 মৃগয়া থেকে 2017 জলে জঙ্গলে পর্যন্ত হিন্দি, বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগু সব ভাষায় মিলিয়ে 400টারও বেশি ছবিতে কাজ করলে তুমি। তিনবার জাতীয় পুরস্কার পেলে, আরও কত পুরস্কার পেয়েছো তার কোনো হিসেব নেই। दिल में खुशियां भरने के लिए आदरणीय मिथुन दा को दादा साहब फाल्के लाइफ टाइम अचीवमेंट पुरस्कार का सम्मान। তারপর রাজনীতিতে এসেছো, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য হয়েছ, সেই পদ ছেড়েও দিয়েছ। স্বীকার করতে দ্বিধা নেই, তোমার সুপারিশেই আমি প্রথম ডিরেক্টর হিসাবে 4-5 দিনের জন্য একটা ছবির শুটিং করবার সুযোগ পেয়েছিলাম। বাংলা ছবি, ছবিটার নাম ত্রয়ী। এই কার্ডটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কিছু দৃশ্যের শুটিং করতে বোম্বে গিয়েছিলেন এই ছবির পরিচালক গৌতম মুখোপাধ্যায়। হঠাৎ করে সেখানেই অসুস্থ হয়ে পড়লেন তিনি, মাথায় হাত। তুমি তখন শক্তি সামন্তের খোয়াব ছবির শুটিং করছিলে, আমি তার সহকারী। হঠাৎ একদিন ত্রয়ীর কথা বললে। পরিচালক হিসাবে এই প্রথম স্টার্ট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন বলার সুযোগ পেলাম তোমার দৌলতেই। আর সেই সময় তোমার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। প্রায়ই তোমার বান্দ্রার ফ্ল্যাটে যেতাম। তোমার বন্ধু বাদল, ভগ্নিপতি বিজয়, সবাই মিলে আড্ডা মারতাম। শুধু আড্ডা, সকালে লুচি তরকারির জলযোগটা বেশ ভালোই হতো। অবাক হতাম একটা জিনিস দেখে, রোজ সকালে তখনও মিউজিক চালিয়ে একটা ঘরে তুমি ডান্স প্র্যাকটিস করতে। ইতিমধ্যেই তখন কিন্তু তুমি ডিস্কো ডান্সার করে একেবারে সাড়া ফেলে দিয়েছ। তুমি বললে, বম্বেতে হেভি কম্পিটিশন প্রভাতদা, টিকে থাকতে গেলে আরও ভালো করতে হবে, অভিনয়, নাচ, ফাইট সব দরকার এখানে। একদিন জিজ্ঞাসা করেই ফেললাম। খোয়াব ছবির শুটিংয়ের সময়কার একটা ঘটনা মনে পড়ে গেল। খোয়াবে তোমার অপোজিটে দুজন নায়িকা ছিল, যোগিতা বালি আর রঞ্জিতা কৌর। जाने से पहले भी नहीं मिला था और आने के बाद भी नहीं। তখনও পিঙ্কির সঙ্গে, মানে যোগিতা বালির সঙ্গে তোমার বিয়েটা কিন্তু হয়নি। শুটিংয়ের সময় একদিন তোমার আর পিঙ্কির একটা সিনে হঠাৎ ক্যামেরাম্যান খুকলুদা তোমাকে শুনিয়ে ঠাট্টা করে শক্তি সামন্তকে বলল, শক্তিদা, হ্যাঁ আপনি এমন সব নায়ক নায়িকা নিয়েছেন, লাইট ব্যালেন্স করতে খুব অসুবিধা হচ্ছে। নায়িকা ধবধবে ফর্সা, আর তার পাশে একেবারে কালো কুচকুচে নায়ক। শক্তিদা হেসে বললেন, ভাই কষ্ট করে ম্যানেজ করে নাও। তুমি এগিয়ে এসে খুকলুদাকে বললে, শোনো, তোমাদের এই ফর্সা নায়িকাকেই আমি একদিন বিয়ে করব। তার ঠিক দিন 15 পরে শক্তিদার শুটিং ছিল না। আমি তোমার বাড়িতে গেছি আড্ডা মারতে। বিজয় বলল, আজ তোমাকে কলকাতার মিষ্টি খাওয়াবো। একটা প্লেটে সন্দেশ, রসগোল্লা আর কি সব যেন ছিল, নিয়ে এসে আমার সামনে রাখলো। আমি বললাম, কলকাতা থেকে মাসিমা এনেছেন নাকি? বিজয় বলল, ইয়েস। বিজয়ের কথা শেষ হওয়ার আগেই ঠিক সিনেমার দৃশ্যের মতো
তুমি এন্ট্রি করলে পিঙ্কিকে সঙ্গে নিয়ে, বললে কিউকি তেরা ভাবি আই হ্যায়। আমি তো একেবারে অবাক। সিঁথিতে সিঁদুর, লাল পাড় শাড়ি, পিঙ্কিকে দেখে আমার চোখ তো একেবারে ছানা বড়া। তারপর বললে, খুকলুদাকে বলিস আমি যা বলি তাই করি। হ্যাটস অফ টু মিঠুন। শুধু এই ব্যাপারেই নয়, সব ব্যাপারেই তোমাকে লক্ষ্যে পৌঁছে দিয়েছিল তোমার জেদ। আর সেই সময় গোরেগাঁওয়ের যেখানে আমি থাকতাম সেই সিদ্ধার্থনগরে খুব বড় করে একেবারে ধুমধাম করে গণপতি পুজো হতো। পুজোর কমিটির সবাই আমাকে ধরল পুজোতে তোমাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসার জন্য। বললাম তোমাকে, এক কথায় রাজি হয়ে গেলে তুমি। সোজা এসে উঠলে আমার ফ্ল্যাটে। তখন তোমার প্রচণ্ড ক্রেজ। এত ভিড় হয়েছিল পুলিশও ম্যানেজ করতে পারছিল না। তোমাকে দেখার জন্য পাবলিক আমার বসার ঘরের কাঁচ ভেঙে দিল, পর্দা ছেড়ে দিল, পারলে গোটা বাড়িটাই ভেঙে ফেলে। তাড়াতাড়ি একেবারে তড়িঘড়ি করে তোমাকে স্টেজে তোলা হলো। অল্প কিছু কথা বলেই তুমি চলে গেলে, কারণ ভিড় আর সামলানো যাচ্ছিল না। যাওয়ার সময় আমার স্ত্রী জয়শ্রীকে বলে গেলে, বৌদি তোকে একটা রিকোয়েস্ট করব, আমার বউটাকে একটু বাংলা শেখাবি। জয়শ্রী এক কথায় রাজি হয়ে গেল, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠল না। এরপর তোমার সঙ্গে পুরোপুরি পরিচালক হয়ে কাজ করলাম রাখি গুলজারের প্রযোজনায় জিন্দেগানি ছবিতে, আমার প্রথম হিন্দি ছবি। आप हम का गुस्सा मत कीजिए, मैं एक रियलिस्टिक फोटो लेना चाहता हूँ। मुझे फर्स्ट प्राइज मिलेगा और कैप्शन होगा कुदरत का नजारा हसीन है या इस हसीना का चेहरा। चेहरा तो आपका भी काफी हसीन है। बस ठीक ठाक ही है। फैसला करना मुश्किल होगा मिस्टर कि आपका चेहरा ज्यादा हसीन है या मेरी जूती। अरे रे रे, जूती मत उतारिए, आपके पैर देखें बहुत हसीन है, जमीन पर रखेंगे तो मैले हो जाएंगे। फिल्म पाकीज़ा। स्टुपिड। তখন কোনো বাড়ির সিন থাকলেই তুমি বলতে, এই রাখিজির বাড়িতে শুটিং কর। আমি বলতাম কেন? তুমি বলতে, এই প্রশ্ন করিস কেন রে, যা বলছি তাই কর। বেশ, তাই হোক। রাখিজির বাড়িতে একটা সিন রাখা হলো। তুমি সকালে এসেই একেবারে সোজা চলে গেলে রাখিজির মায়ের কাছে। বললে, মাসিমা অনেক দিন বাঙাল বাড়ির খাবার খাইনি, আজ সারাদিন তোমাদের এখানে খাবো। রাখিজি বলল, এই জন্য এখানে শুটিং রাখা হয়েছে? তুমি বললে, 100 বার আলবাত, বাঙাল বাড়িতে শুটিং করব আর বাঙাল বাড়ির খাবার খাবো না? তাই হলো। সকালে লুচি, হিং দেওয়া আলুর চচ্চড়ি, মিষ্টি, দুপুরে কাসুন্দি মাখা ভাত, নানা রকম মাছের নানান পদ। সত্যি মিঠুন, তুমি খেতে ভালোবাসো শুধু নয়, খেতে পারোও বটে। এরপর তোমার সঙ্গে করলাম হিন্দি ছবি হাম ইন্তজার করেঙ্গে। अरे वाह, आज तो मेरा दोस्त हीरो लग रहा है। लड़की का बाप देखते ही हाँ कर देगा। हाँ, तेरे कहने से तो हाँ कर देगा। तू तो उन दोस्तों में से है जो कहता है बेटे चढ़ जा सूली पे, भली करेंगे राम। अरे मैंने तुझे सूली पर चढ़ने के लिए थोड़ी कहा था, तेरी महबूबा ने कहा था। अब जब ओखली में सर रख दिया तो मूसल से क्या डरना। আর এই সুযোগটাই নিয়েছিল আমার এই দ্বিতীয় হিন্দি ছবির প্রযোজক নীলিমা পাল। কয়েকদিন শুটিং হওয়ার পর একদিন তুমি হঠাৎ বললে, প্রভাতদা তোর এই ছবিতে আমি আর ডেট দেব না। জানতে চাইলাম কেন, কি ব্যাপার? তুমি বললে, আরে তোর প্রডিউসার নীলিমার কাছে যখনই টাকা চাই ও খার মার্কেট থেকে রুই, কাতলা, চিংড়ি সব নানান রকমের মাছ নিয়ে পরের দিন হাজির হয়। আমি গলে যাই, আর টাকা চাইতেই পারি না। কদিন আগে আবার টাকা চাইলাম। কাল ফোন করে কি বললো জানিস? বলল, সব চিন্তা করতে হবে না, সকালেই বাড়ি আসছি। আর সকালে এসে বলল, আমার এক আত্মীয় কলকাতা থেকে এসেছে, তোমার জন্য একটু মিষ্টি আনিয়েছি। ব্যাস, সামনে রেখে দিল এক হাঁড়ি লাল দই, নলেন গুড়ের সন্দেশ। বলল, ওর আত্মীয় কলকাতা থেকে নিয়ে এসেছে। আমি বললাম, ব্যাস, তুমিও আবার গলে গেলে। তুমি মাছ মিষ্টি খেয়ে গলে যাচ্ছ, আর নীলিমাও টাকা না দিয়ে তোমার ডেট নিয়ে আসছে। আমি শুটিং করছি, কিন্তু জানি না তুমি শেষ পর্যন্ত সব টাকাটা পেয়েছিলে কি না। যাই হোক, তোমার ছেলে মিমোর নামে করলে মিমো প্রোডাকশনস। চিত্রনাট্য লেখার জন্য আমাকে নিয়ে গিয়ে রাখলে বম্বের মালাডে, ম্যাড আইল্যান্ডে তোমার ফার্ম হাউসে। ভাবলাম দারুণ লেখা হবে ওই সুন্দর পরিবেশে, কিন্তু লেখার চেয়ে বেশি হলো খাওয়া দাওয়া। চিত্রনাট্য নিয়ে আলোচনার চেয়ে বেশি হলো হুল্লোড় আর পার্টি। কখনো আসছে শক্তি কাপুর, রঞ্জিত, কখনো ড্যানি, আর তখন তোমাকে আর একটা নতুন রূপে দেখলাম। কি দারুণ রাঁধতে পারো তুমি, নানা রকমের রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতে। তাই খাওয়া দাওয়া আর পার্টিতেই কেটে গেল 7-7টা দিন। অল্প কিছু লেখা হয়েছিল, সেই নিয়েই মহরত করা হবে ঠিক করা হলো। ছবির নাম রাখা হলো প্রহার। তুমি বললে, মহরতের পর একসঙ্গে বসে আলোচনা করে চিত্রনাট্য লেখা হবে।
কলকাতার এনটিওয়ান স্টুডিওতে বিরাট মহরত হয়েছিল। নায়িকা ঠিক করা হলো বোম্বের শিল্পা শিরোদ্করকে। মহরতে বাপ্পি লাহিড়ী আর ডিস্কো ডান্সারের পরিচালক বি সুভাষও এসেছিল। প্রচণ্ড ভিড় হয়েছিল স্টুডিওতে। এনটিওয়ান স্টুডিওতে ওরকম ভিড় আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। পাঁচিল টপকে পাশের গাছ বেয়ে মানুষ ঢুকেছিল স্টুডিওতে, স্রেফ তোমাকে দেখবার জন্য। তার মধ্যে কোনো রকমে তোমাকে আর শিল্পাকে নিয়ে মহরত হলো। তরুণ মজুমদার নিজের হাতে ক্ল্যাপস্টিক দিলেন, কিন্তু দুর্ভাগ্য, ছবিটা শেষ পর্যন্ত করা হলো না। কারণ তখন তুমি বোম্বেতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলে, নিজের ছবির জন্যেও ডেট বার করতে পারছিলে না। আবার তোমার সঙ্গে দেখা হলো দিল্লিতে 1993 সালে জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে। আমি গিয়েছিলাম শ্বেত পাথরের থালার জন্যে শ্রেষ্ঠ পারিবারিক ছবির পুরস্কার নিতে, আর তুমি এসেছিলে তাহাদের কথার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নিতে। তারপর সারা রাত আমরা আড্ডা মেরেছিলাম হোটেলের রুমে। তখন তোমাকে আমার একটা গল্প শুনিয়েছিলাম, অন্তর্যামী। তোমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, তোমাকে নিয়ে দুটো হিন্দি ছবি করলাম, কিন্তু একটা বাংলা ছবিও করতে পারলাম না। জানি না আবার তোমার সঙ্গে ফ্লোরে দেখা হবে কিনা, কিংবা হয়তো হবেই না। আফসোসটা আমার থেকেই যাবে। তোমার ভক্তকুল খুব খুশি হয়েছে যে তুমি আবার ফিরে এসেছো। ইদানিং তোমার দুটো ছবি প্রজাপতি এবং কাবুলিওয়ালা দেখে খুব খুশি হয়েছি। কাবুলিওয়ালায় তোমার অভিনীত রহমতের চরিত্র দর্শক বহু বছর মনে রাখবে। और अगर दगा दिया ना, हम पठान है अफगानी, সবশেষে दगा বলি, नहीं देती। খুব ভালো থেকো মিঠুন, খুব ভালো থেকো। তুমি আরও অনেকবার বড় পর্দায় বলো, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ভালো চাস তো চলে যা, হয়ে উঠুক সিনেমা হল। নইলে সালা বন্ধু, মারবো তুমিও এখানে ভালো আর থেকো। লাশ তুমি পড়বে এমন কাজ করো, শ্মশানে। তোমার জন্য যেন সারা গোটা পৃথিবীটা হাততালি দিয়ে মুখর করে তোলে। তা বলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই যদি মনে করো তুমি করবে। তোমার মতামত তো জানাবেই। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।